যেই পাতা বৃদ্ধি, কোষ বিভাজন এক্ষেত্রে যে দুটা হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, অক্সিন এবং সাইটোকাইনিন, এদেরও কাজের রূপ পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়। তখন তারা এই গাছের পাতাগুলোকে না বাড়িয়ে তখন এই সাইটোকাইনিনের কাজটা পরিবর্তন হয়ে কোষ বিভাজনটা শুরু করে এবং নিচের দিকে আস্তে আস্তে এটা ফুলে কন্দ গঠনের প্রক্রিয়াটা শুরু হতে থাকে। আর অক্সিনও এই খাবারটা পাতা থেকে টেনে এনে যে নিচে নামানো, এই কন্দে আনা, এই জায়গাটায় ভূমিকা রাখে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বর্তমান সময়ের একটি বড় সমস্যা। সেটি হলো কি, যে পেঁয়াজ না নামলে করণীয়। আমি কৃষকের ভাষায় কথাটা বললাম, আমি আর বিজ্ঞানের ভাষায় গেলাম না। সেটি হচ্ছে কি, পেঁয়াজ চাষের ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা ফেজ দেখতে পাই। একটি ফেজ হচ্ছে যখন পেঁয়াজের বাড়ন্ত ফেজ, অর্থাৎ পেঁয়াজের গাছের ডাল, পালা, পাতা এগুলো বৃদ্ধি পায়। এই যে সময়টি থাকে, তখন গাছ বাড়তে থাকে। পরবর্তীতে এসে একটা সময় কি হয়, যখন পেঁয়াজ গাছের বয়স মোটামুটি 60 দিন প্লাস হয়ে যায়, অর্থাৎ চারা রোপণ করার পর থেকে 60 দিনের বেশি যখন বয়স হয়ে যায়, তখন আস্তে আস্তে এই যেই পেঁয়াজ গাছের যে গোড়ার অংশটা, এই গোড়ার অংশটা আস্তে আস্তে এরকম ফুলতে শুরু করে, এরকম ফুলতে শুরু করে। সেটাকে আমাদের চাষিরা স্থানীয়ভাবে বলেন পেঁয়াজ নামা। এটা আসলে কি, কি হয় জিনিসটা, যে পেঁয়াজের যে পাতাগুলো আছে না, এই পাতাগুলোর যে সঞ্চিত খাদ্য থাকে, অর্থাৎ সূর্যের আলোকে কাজে লাগিয়ে গাছের পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে গাছ যে পাতায় খাদ্য তৈরি করে, যত সবুজ অংশ আছে পাতার খাদ্য তৈরি করা হয়, এই খাদ্যটা পাতায় সুক্রোজ আকারে জমা হয়। এই সুক্রোজটা কি হয়, যখন এই মোটামুটি 45-50 দিনটা পার হয়, তখন আস্তে আস্তে কিছু বিষয়ের কারণে এর একটা পরিবর্তন দেখা যায়। সে বিষয়গুলো কি কি থাকে তার মধ্যে? একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দিনের দৈর্ঘ্য। অর্থাৎ শীতকাল থেকে গরমকালের দিকে আসতে থাকলে দিনের দৈর্ঘ্যটা আস্তে আস্তে বাড়ে। তাপমাত্রার হ্রাস বৃদ্ধি, সাধারণত দেখা যায় যে শীতকালীন যে পেঁয়াজ চাষ হয় এই সময়টা এসে তাপমাত্রাটা একটু বাড়তে থাকে তুলনামূলক। এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি হলো পেঁয়াজের বয়স, অর্থাৎ লাগানোর বয়সটা কত হলো। এটা যখন একটা পর্যায়ে আসে তখন কি হয়, তখন এই ক্ষেত্রে যে জিব্রেলিক অ্যাসিডটা থাকে, এই জিব্রেলিক অ্যাসিড হলো একটা হরমোন। আমি হরমোন পরিচিতিতে আপনাদেরকে পড়িয়েছি বারবার, যে 5টি গুরুত্বপূর্ণ হরমোনের মধ্যে জিব্রেলিক অ্যাসিড একটা। এই জিব্রেলিক অ্যাসিডটা ইংলিশে সংক্ষেপে বলা হয় জিএ। এটা যখন বৃদ্ধি পায় তখন গাছের অঙ্গজ বৃদ্ধি বাড়ে, অর্থাৎ পাতা টাতা এগুলো সব বাড়ে। তো ঠিক এই সময়টা এসে কি হয়, একটা হরমোনাল চেঞ্জ বা পরিবর্তন আসে। তখন কি হয়, জিবরেলিক অ্যাসিডটা কমতে শুরু করে, ডাউনওয়ার্ড, নিচের দিকে যেতে শুরু করে, কমতে শুরু করে। যখন এটা কমতে শুরু করে তখনই কি হয়, এই যেই পাতা বৃদ্ধি, কোষ বিভাজন এক্ষেত্রে যে দুটা হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, অক্সিন এবং সাইটোকাইনিন, এদেরও কাজের রূপ পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়। তখন তারা এই গাছের পাতাগুলোকে না বাড়িয়ে তখন এই সাইটোকাইনিনের কাজটা পরিবর্তন হয়ে কোষ বিভাজনটা শুরু করে এবং নিচের দিকে আস্তে আস্তে এটা ফুলে কন্দ গঠনের প্রক্রিয়াটা শুরু হতে থাকে। আর অক্সিনও এই খাবারটা পাতা থেকে টেনে এনে যে নিচে নামানো, এই কন্দে আনা, এই জায়গাটায় ভূমিকা রাখে। অর্থাৎ হরমোনাল একটা পরিবর্তনটা চলে আসে এই দিনের দৈর্ঘ্য কম বেশির কারণে, তাপমাত্রা হ্রাস বৃদ্ধির কারণে এবং তার একটা উপযুক্ত বয়স হলে তখন এটি ঘটে আর কি। তো এভাবেই কিন্তু আস্তে আস্তে পেঁয়াজের কন্দ গঠন শুরু হয় এবং এই পাতা থেকে খাদ্যটা ফটোসিনথেসিসের মাধ্যমে যে খাদ্য উৎপন্ন হয় সেটা নামতে নামতে একটা সময় আসে এই কন্দটা ধীরে 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 আস্তে আস্তে বড় হতে শুরু করে। বড় হয়ে এই সুক্রোজটা এই নিচে এসে এখানে কার্বোহাইড্রেট আকারে জমা হয়। কার্বোহাইড্রেট, আচ্ছা, এই কার্বোহাইড্রেটের পরিমাণটা যত বেশি হয় তত বেশি পেঁয়াজ ওজন হয়, পেঁয়াজ শক্ত হয়, ভারী হয়, সুন্দর হয়, সুস্বাদু হয়। আর অনেক সময় হয় কি, আমরা কিছু মিসম্যানেজমেন্টের কারণে, ধরেন অতিরিক্ত পরিমাণ ছত্রাকনাশক ব্যবহার বা ভুল পুষ্টি উপাদানের ব্যবহার বা পানির আর্দ্রতার ভারসাম্য, এখানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে মাটির আর্দ্রতা, অর্থাৎ মাটিতে পানি কি পরিমাণ কি আছে সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। যদি এ সময় আর্দ্রতা বেশি থাকে তাহলে কিন্তু দেরি হয় এই অন্য গঠন হতে। তো এই যদি আর্দ্রতা বেশি থেকে থাকে কোনো কারণে বা পুষ্টির এদিক ওদিক হয় বা অতিরিক্ত পরিমাণে যদি আমরা ছত্রাকনাশক ব্যবহার করি, তখন হয় কি, এই পেঁয়াজের ভিতরে কার্বোহাইড্রেটের পরিবর্তে লিপিডের পরিমাণটা বাড়তে থাকে। যখন লিপিডের পরিমাণ বাড়ে তখন কি হবে, তখন এই পেঁয়াজের কন্দ গঠনটা ঠিক মতো হয় না, ভিতরে ফাঁপা থাকে এবং
বেশি দিন সংরক্ষণ করা যায় না, পেঁয়াজ পচে যায়, পেঁয়াজের ওজনটাও কিন্তু কম হয়, অর্থাৎ ফলন কম এবং লাভ কম। আকৃতি অনেক সময় বড় হতে পারে, কিন্তু নেট ওয়েটটা কম হবে, স্বাদ কম আসবে, ঝাঁজ কম আসবে এবং শক্ত কম হবে, বেশি দিন সংরক্ষণটা করে রাখা যাবে। তো কার্বোহাইড্রেটের পরিমাণটা হলো বাড়ানোটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য থাকবে। সেই কারণে যে কাজগুলো লিপিড বাড়তে পারে, লিপিড বাড়ার কাজগুলো আমাদের করা যাবে না, ভুল পুষ্টি দেওয়া যাবে না এবং অতিরিক্ত ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে এখন যেটা নিয়ে মূলত আলোচনা, যে সমস্যাটা হচ্ছে, অনেক কৃষকই আমাকে এখন বলছেন যে তাদের গাছের বয়স 60 দিন পার হয়ে গেছে, 60 দিন প্লাস হয়ে যাওয়ার পরেও কিন্তু এই গোড়া শক্ত আছে। আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় যে কন্দ গঠনের আগে গোড়া নরম হয়, কিন্তু এই গোড়া শক্ত আছে, গোড়া নরম হচ্ছে না, অর্থাৎ এই যে আস্তে আস্তে যে ফোলা শুরু করবে এই কাজটা হচ্ছে না, কারণ গোড়া নরম হচ্ছে। এই সমস্যা আসলে এখন আমাদের কি করণ, এটা নিয়ে হচ্ছে কথাগুলো আসে। তো সেক্ষেত্রে আমি কিন্তু মূল বিষয়গুলো বলেই দিয়েছি যে এই সময়টা এসে হরমোনের পরিবর্তন হওয়া অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। দিনের দৈর্ঘ্য, তাপমাত্রা, রাশ বৃদ্ধি, বয়স, মাটির আর্দ্রতা। আরো একটা জিনিস হলো কি, পেঁয়াজের জাত। কোন জাতের পেঁয়াজ? কোন জাত একটু বেশি দিনের, তারা একটু দেরিতে কিন্তু ফলন আনে। সেটাও কিন্তু একটা বিষয়, প্রেক্ষাপট নির্ভর করে। কিন্তু যদি দেখেন যে না, যে সব ঠিকঠাকই আছে, একই সময়ে লাগানো, একই রকম সব ঠিকঠাক, তাপমাত্রা, দিন, বয়স সবই একই রকম আছে, কিন্তু অন্যটা নেমে যাচ্ছে বা হচ্ছে, তো এটা হচ্ছে না, এটা কি সমস্যা হতে পারে? সেক্ষেত্রে এখানে পুষ্টিজনিত ঘাটতি থাকতে পারে। বিশেষ করে দেখা যায় বোরন এবং পটাশ, এই ২ টা পুষ্টি উপাদানের ঘাটতি থাকলে অনেক সময় এই জায়গাটা গোড়া নরম হওয়া বা কন্দ নামতে কিন্তু দেরি হয়। মানে সেই ক্ষেত্রে আমরা আসলে এখন কি করতে পারি? কি কাজ করলে এটা আমরা নামাতে পারবো? সে বিষয়ে একটু আলোচনা। সেটি হচ্ছে যে, আমি গতদিন আপনাদেরকে একটা স্প্রে শিডিউল দিয়েছিলাম। সেটি হচ্ছে যে পেঁয়াজ গাছের বয়স যখন ৬০ দিন বা ৬০ দিন প্লাস হয়ে যাবে তখন কি স্প্রে করতে হবে? আমি সেখানে আপনাদেরকে লিখে দিয়েছিলাম যে কুইক পটাশ বা ফাস্ট পটাশ, যেকোনো একটা স্প্রে পটাশটা, সেটা হলো ৫ গ্রাম প্রতি লিটার। তার সঙ্গে সলুবর বোরন, যেকোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন। এই সলুবর বোরনটা বলেছিলাম ০.৫ গ্রাম, মানে হাফ গ্রাম পার লিটার। আর চিলেটেড জিঙ্কের কথা বলেছিলাম ০.৩ গ্রাম, অর্থাৎ প্রতি ৩ লিটারে ১ গ্রাম যাকে বলা হয়। এরকম ৩ টা আমি লিখে দিয়েছিলাম। এটা স্প্রে করার জন্য ১ বার বা ২ বার, অর্থাৎ ১ সপ্তাহ পরে আরেকবার। সেটা হলো যে গাছে কন্দ নামা শুরু হয়ে গেছে, কন্দ সেট হচ্ছে, সেই গাছটির জন্য। কিন্তু যেই গাছটাই কন্দ নামা শুরু হতে দেরি হচ্ছে বা হচ্ছে না ঠিক মতো, সেই ক্ষেত্রে আপনারা এখন কি করবেন? দেখেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই পটাশের প্রয়োজন, আমি বলেছি এর অভাবে সমস্যা হয়, বোরনের প্রয়োজন। কারণ হচ্ছে এই যে সূর্যের আলো থেকে ফটোসিনথেসিস প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা এবং এই হরমোন গুলোকে ভালো করে অ্যাক্টিভ করে এই খাবারটা এই ট্রান্সলোকেশনের মাধ্যমে, ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতা থেকে টেনে নিচে কন্দে আমার আনা এবং কন্দকে গঠন করা, ভারী করা, সুস্থ করা, কন্দ যাতে না ফাটে সে কাজগুলো করা, এর পিছনে বড় ভূমিকা রাখে পটাশ এবং বোরন। বোরন এই খাদ্য নামাতেও সাহায্য করে, পাশাপাশি এই কন্দটাকে যাতে না ফেটে যায়, যাতে কন্দটার সেল ওয়ালটা শক্ত হয়, সুন্দর হয়, সেই ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। আর পটাশ পেঁয়াজের ওজন বৃদ্ধি করা, স্বাদ বৃদ্ধি করা, ঝাঁজ বৃদ্ধি করা, সব ক্ষেত্রে কম বেশি একটু কাজে লাগে। তার পাশাপাশি সালফারটাও একটু কাজে লাগে, কারণ পেঁয়াজটা একটু সালফার লাভিং, সালফারটা পছন্দ করে। তো কুইক পটাশে কিন্তু পটাশের পাশাপাশি কিন্তু সালফারও থাকে। তো এই জন্য কুইক পটাশটা আপনারা ৫ গ্রাম পার লিটার, এই স্প্রেটা আপনারা ঠিক রাখবেন। যেহেতু বোরন প্রয়োজন হয়, সেহেতু বোরনটাও আপনারা ০.৫ গ্রাম পার লিটার রাখবেন। এই ক্ষেত্রে যদি গুটি নামতে দেরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের জিঙ্কটা ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ জিঙ্কটা যদি আবার অতিরিক্ত হয়ে যায় বা জিঙ্কের যদি অভাবজনিত লক্ষণ না দেখা দেয়, এই ক্ষেত্রে মানে যদি স্বাভাবিক থাকে আপনার গাছের, মানে স্বাভাবিকভাবে কাণ্ড থেকে মানে মোটা নরম হচ্ছে, কন্দ নামছে, সেক্ষেত্রে আপনি জিঙ্ক স্প্রে করবেন। আর যদি এরকম হয় যে নামতে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে জিঙ্কটা দরকার নাই। আপনি এর সঙ্গে যোগ করবেন ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট যেটি আছে, এটি আপনি ৩ গ্রাম পার লিটার মাত্রায় স্প্রে করবেন। এই অর্থাৎ জিঙ্কের পরিবর্তে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন। তাহলে ফটোসিনথেসিসের পরিমাণটা আরো বাড়বে এবং দ্রুত সময়ের মধ্যে খাদ্যটা নিচে নিচে টেনে আনতে সহযোগিতা করবে, পেঁয়াজের ঝাঁজটাও বাড়াতে সহযোগিতা করবে। তাহলে আমাদের শেষ পর্যন্ত আমরা কি ফলাফলে আসলাম? যে এই ক্ষেত্রে আপনার নিউট্রিয়েন্ট সাপ্লাইয়ের জন্য এই যে কুইক পটাশ ৫ গ্রাম পার লিটার, সলুবর বোরনটা হাফ গ্রাম পার লিটার, আর ম্যাগনেসিয়াম সালফেটটা ৩ গ্রাম পার লিটার। আবারও বলি, কুইক পটাশ ৫ গ্রাম পার লিটার, সলুবর বোরন হাফ গ্রাম পার লিটার, ম্যাগনেসিয়াম সালফেটটা ৩ গ্রাম পার লিটার। এই ৩ টা আপনারা একত্রে মিশে স্প্রে করে দিবেন। পাশাপাশি যদি আপনারা গাছে কোনো রোগবালাইয়ের আক্রমণ দেখেন, সেগুলো আবার আপনারা আপনাদের দমন করার চেষ্টা করবেন, যেই নিয়মগুলো আছে সেই নিয়ম অনুযায়ী। তাহলে এই কাজগুলো যদি আপনারা সঠিকভাবে করেন এবং সঠিক নিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করেন, আশা রাখি খুব দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজটা নামা শুরু হয়ে যাবে
ভালো কন্দ গঠন হবে এবং আপনি ভালো ফলন পাবেন। এবং সেই ক্ষেত্রে একটি কাজ আপনি করতে পারবেন যে এটা এই 60 দিনের পরে যে একবার স্প্রে করার পরে আবার দ্বিতীয়বার একই স্প্রে, অর্থাৎ যেটা যে পরিমাণে দিয়েছি সেটা সেই পরিমাণে দিয়ে স্প্রে করতে পারেন 8 থেকে 10 দিন পর। এই এই একটা গ্যাপ রেখে দিলে তাহলে আশা রাখি আপনার কন্দটা নামা শুরু হবে এবং আপনি ভালো মানের ভালো গুণসম্মত কন্দ পাবেন। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনারা যেটুকু বলেছি বোঝার চেষ্টা করেছেন। আসলে এই আমার ইউটিউবে ছোট ছোট ভিডিওতে অনেক বিষয় কিন্তু পরিষ্কারভাবে অনেক সময় উল্লেখ করা যায় না। এই পেঁয়াজ চাষের বিজ্ঞানটা, সায়েন্সটা আসলে পুরোটা আসলে এভাবে ছোট ছোট ভিডিওতে পুরোটা বলা সম্ভব। তো আপনাদের জন্য আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে আমার একটি অনলাইন কোর্সের প্যাকেজ রয়েছে। সেখানে রয়েছে 5টি ফুল ক্লাসের ভিডিও এবং এর সাথে একটি পূর্ণাঙ্গ গাইডের পিডিএফ ফাইল, অর্থাৎ পেঁয়াজ চাষের পূর্ণাঙ্গ গাইড। এই পেঁয়াজ চাষের পেঁয়াজ চাষের পূর্ণাঙ্গ গাইড, এই গাইডের পিডিএফ ফাইলটা, এই দুইটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি আপনাদেরকে, 01717005357। এই বিকাশ নাম্বারে আপনারা 200 টাকা সেন্ড মানি করে আমাকে জানাবেন। আমার এই ভিডিওর স্ক্রিনে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এই 200 টাকা সেন্ড মানি করে আমাকে জানালে আপনাদেরকে আমি এই প্যাকেজটি পাঠিয়ে দিব। 5টি এক্সক্লুসিভ ক্লাসের ফুল ভিডিও এবং একটি পূর্ণাঙ্গ গাইড বই। এই 5টা ফুল ক্লাসের ভিডিও দেখলে এবং এই পূর্ণাঙ্গ গাইড বইটা পড়লে আপনার পেঁয়াজ চাষ সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা চলে আসবে। বিশেষ করে যারা তরুণ কৃষক রয়েছেন বা জানতে আগ্রহী রয়েছেন বা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য এই প্যাকেজটি খুব কাজে লাগবে বলে আমি আশা করি। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের কোনো কিছু বুঝতে বাকি থাকে বা জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি কথা দিচ্ছি আমি আমাদের সবার কমেন্টের রিপ্লাই দিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সবার মধ্যে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই আজকের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই প্যাকেজটি নিতে চাইলে আমার এই ভিডিওর স্ক্রিনের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি প্যাকেজটি পাঠিয়ে দিব। আজকের মতো সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।